কি খবর, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। রাইট ফর্মস অফ ভার্ব, এটা হলো সেকেন্ড পার্ট, আজকে এটা শেষ হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে সেন্টেন্সে, তখন ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং ভার্বের টু হয়ে যায়। তো এখানে একটু কথা আছে, এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি দ্যাট আসে তাহলে এইটা, কিন্তু দ্যাট না এসে যদি এরকম ফর আসে বা টু আসে তাহলে কিন্তু না, তাহলে ভার্ব টু হবে না। ফর আসলে ভার্বের আইএনজি হবে, আর টু আসলে ভার্বের ওয়ান হবে। এক্সাম্পল দিচ্ছি, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুল। এই রুলটা খুব ভালো করে যদি মনে রাখা যায় তাহলে অনেক অনেক ইউজেস এটার আছে, অনেক জায়গায় লাগে। এক্সাম্পল গুলো দিলেই সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন এরকম যদি বলি যে ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, এখনই সময় অভ্যাসগুলো পরিবর্তন করা হোক। তাহলে এই ক্ষেত্রে এই যে টু আসছে, তাহলে কি হয়েছে, ভার্বের ওয়ান। আর যদি এখানে টু না এসে যদি আসতো ফর, হুম, এখানে দিলাম ফর, তাহলে এখানে হয়তো চেঞ্জিং, ভার্বের আইএনজি। আর এই টু না হয়ে ফর না হয় যদি হয়তো দ্যাট, তাহলে হয়তো এরকমের উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। তাহলে এই যে, তাহলে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই রিলেটেড যে বিষয়গুলো আছে, যদি হয় ফর, ইট ইজ টাইম বা হাই টাইমের পরে ভার্বের আইএনজি, যদি হয় টু তাহলে ভার্বের ওয়ান, আর যদি হয় দ্যাট তাহলে হচ্ছে ভার্বের টু, মানে পাস্ট টেন্সে থাকবে। তাহলে এই, এটা একটা ট্র্যাপ ছিল, সবাই এটাই পড়ছে যে ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের টু দিয়ে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা হবে। কিন্তু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর ফরওয়ার্ড টু দিলে কি হবে সেই জিনিসটা ক্লিয়ার না। সো আমি এখানে সেই জিনিসটাও ক্লিয়ার করে দিলাম, আশা করি সবাই বুঝবেন। চলে যাই পরের রুলে। এটা যেহেতু সেকেন্ড পার্ট, এখন আমি ফার্স্ট পার্ট যে কততম রুলে শেষ করছিলাম তাও তো মনে নাই, আর কোনো শীট টিট দেখে দেখে তো আর আমি পড়াই না, যার কারণে এখন রুলের নাম্বার লিখতে পারতেছি না, জাস্ট রুল লিখতেছি। ফার্স্ট পার্টটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন কত নাম্বার রুল হবে। কত নাম্বার রুল সেটা তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি শিখতে পারছি, বুঝতে পারতেছি, এটাই ম্যাটার। রুল যত নাম্বারই হোক না হোক ওইটা বিষয় না। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস
activity, continuous activity with fixed time বা মেনশন টাইম দিলে বেটার হয়। এক কথায় কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি টাইম লিমিট, উইথ টাইম লিমিট, এটাই বেটার, উইথ টাইম লিমিট। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি নো টাইম, নো টাইম ফ্রেম। তাহলে দুটেই চলমান বোঝাবে, কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি দুটোরই কার্যক্রম চলমান এরকমই বোঝাবে, কিন্তু একটাতে হতে নির্দিষ্ট একটা সময় বা অনির্দিষ্ট একটা সময়ের লিমিট করে দেওয়া থাকবে, আর আরেকটা লিমিট করে দেওয়া থাকবে না, কখন থেকে শুরু কখন শেষ এরকম কিছু বলা থাকবে না। তো যখন বলা না থাকবে তখন কি হবে, বলা থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা কি রকমের, হ্যাজ, হ্যাভ, বিন প্লাস ভার্বের আইএনজি। এটার স্ট্রাকচার কি রকমের, বি ভার্ব, অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি। তো দেখেন কখন কি হবে আর তাদের স্ট্রাকচারটা কি হবে, আমি এটা বললাম যে সেন্টেন্সের মধ্যে যদি বুঝি যে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, দীর্ঘ সময় ধরে একটা কাজ চলতেছে কিন্তু সেখানে টাইম লিমিট দেওয়া আছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। সেকেন্ড বলেছিলাম কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি উইথ নো টাইম ফ্রেম, কোনো সময় উল্লেখ থাকবে না, কখন শুরু হয়েছে কখন শেষ কি না কি কিছুই নাই, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি। এবার আমি যদি এক্সাম্পল দিই একদম ক্লিয়ার হয়ে যাবে। এটার এক্সাম্পল সুদীপ্ত has been reading for 3 hours। তাহলে এখানে যে টাইম ফ্রেম আমি সে পড়তেছে চলমান, কিন্তু আমি কি করে দিলাম, টাইম লিমিট করে দিলাম 3 ঘন্টা যাবত সে পড়তেছে, তাহলে একটা সময়ের উল্লেখ আছে না এখানে, ফিক্সড একটা টাইম। এরকমের যখনই হবে তখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এটার আরেকটা বিকল্পও আছে, অল টাইম যে ফর দিয়েই আসবে ব্যাপারটা তা না, এরকম হতে পারে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে সিন্স মর্নিং, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যে হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু এখানে টাইম ফ্রেম করে দিছে যে সকাল থেকে, নির্দিষ্ট করে দিছে। তো এই যে টাইম লিমিট করে দেওয়া, সেট করে দেওয়া, এই ধরনের কন্টিনিউয়াস কোনো কিছু আসলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। আরো একটা টেকনিক হলো কন্টিনিউয়াস কোন মানে বেশিরভাগ ক্ষেত্রে 60%, এটা আমি 60% বলি, সিন্স ফর এগুলো থাকবে, সিন্স অথবা ফর। এই প্রিপজিশন, এই প্রিপজিশন যদি হচ্ছে কন্টিনিউয়াস কোন টেন্সের মধ্যে পাওয়া যায় তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে 100%। তবে এই সিন্স ফর ছাড়াও তো কন্টিনিউয়াস টেন্স হয়, সেই জন্য আমি 60% লিখলাম। তো যাই হোক, আর জেনারেল কন্টিনিউয়াস যেখানে কোনো টাইম ফ্রেম থাকবে না, সেখানে एग्जांपल হবে যে হি ইজ নাও ওয়াচিং টিভি। সে টিভি দেখতেছে, কখন শুরু করছে কখন শেষ করবে কতক্ষণ দেখছে না দেখছে কোনো কিছুই মেনশন করা নাই, অর্থাৎ কোনো সময় নির্দিষ্টভাবে বলা নাই। এই তো, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝছেন, একসাথে দুইটা রুল শেষ করলাম, মুছে দিচ্ছি।
আবার আরেকটা দুইটা রুল একসাথে দেখাবো। একটা হলো হ্যাবিট বোঝাবে, হ্যাবিট, আর একটা হচ্ছে নো হ্যাবিট। কোনো হ্যাবিট বোঝাবে না, বাট এখানে হ্যাবিট বোঝাবে। কিছু অ্যাডভার্ব ইউজ করতে হবে, যেমন অলওয়েজ, অফেন, নেভার। এই সেম জিনিসগুলো এখানেও আসবে, অলওয়েজ, অফেন। এই জন্যই তো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে বিষয়গুলো। একই জিনিস দুই জায়গায় দুই ভাবে আসবে। এইটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। সরি, এটা তো হ্যাবিট বুঝাইছে, তাহলে পাস্ট। আর এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বের 1, ভার্বের 2 স্ট্রাকচার লিখে দিলাম। তাহলে আরেকটু যদি আমি সাম আপ করি, যে সেন্টেন্সের এক্সপ্রেশন থেকে যদি বুঝি যে ওভারঅল সেন্টেন্সটার অ্যাকশনটার কোনো হ্যাবিট বোঝাচ্ছে, সাবজেক্টের বা পার্সনের হ্যাবিট বোঝাচ্ছে, যদি হ্যাবিট বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব হবে। আর যদি হ্যাবিট না বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব হবে। তাহলে সেন্টেন্সটা পড়লেই আমি ক্লিয়ার হয়ে যাব। He always bath from this canal. আর এখানে novel। তাহলে পড়েন সেন্টেন্স দুটো পড়লে আপনারা বুঝবেন যে হি অলওয়েজ ড্যাশ বাথ ফ্রম দিস ক্যানেল। সে সব সময় এই খাল থেকে কি গোসল করত, টেক বাথ। এখান থেকে সে কি করতো, অল টাইম গোসল করতো। অর্থাৎ সে গ্রামে যদি শহরে থাকে, গ্রামে যখনই আসে তখনই খালের পাড়ে চলে যায়, নদীর পাড়ে চলে যায়, যদি বাড়ি ওইরকম গ্রাম এলাকা হয়। তাহলে সে এটা কি অভ্যাস, যে আসলেই অল টাইম, বা গ্রামের মানুষ যারা আছে এরা পুকুরের পানিতে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা ওই যে ট্যাঙ্কির মধ্যে থেকে পানি বের করে ঘরে ওভাবে থেকে তারা, গ্রাম্য মানুষগুলো যারা হচ্ছে নদীতে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, বা শীতকালে হলেও তারা ওপেন স্পেসের মধ্যে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মানে এটা তার একটা অভ্যাস। ঠিক আছে। আর নিচে যেখানে বলছে আই অলওয়েজ ড্যাশ টু রিড নভেল, আমি সবসময় কি উপন্যাস পড়তে ভালোবাসি, তাহলে এটা অভ্যাস না, এটা আমার চয়েস। আর এই চয়েস যে কোনো সময় কি হতে পারে, চেঞ্জ হতে পারে। কাছাকাছি সেন্টেন্সটা পড়লেই বোঝা যায় যে পাস্ট টেন্স মানে অভ্যাস নাকি অভ্যাস না। যেখানে অভ্যাস বুঝাবে সেখানে হবে ভার্বের 2, যেখানে অভ্যাস বুঝাবে না সেখানে হচ্ছে ভার্বের 1। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের 2 টুক হবে, হি অলওয়েজ টুক বাথ ফ্রম দ্য ক্যানেল। আর নিচে যে অভ্যাস বুঝায় নাই, আই অলওয়েজ লাভ টু রিড নভেল। এই হলো হ্যাবিট। একটা হচ্ছে হ্যাবিট আর একটা হ্যাবিট না। এটা সেন্টেন্স পড়লে আপনারা বুঝতে পারবেন। কিন্তু হ্যাবিট হলে কি হবে আর হ্যাবিট না হলে কি হবে, জাস্ট এইটাই হলো বোঝার বিষয়। এটা মনে রাখবেন।
আনরিয়াল অথবা অসম্ভব, ইন্টেনশন বা উইল একই কথা। যেই জিনিসটা আসলে বাস্তবে সম্ভব না, অবাস্তব কোনো কিছু, সেই রকমের যদি সেন্টেন্সের এক্সপ্রেশন হয়, সেই ক্ষেত্রে ভার্বের টু হবে। সেই ক্ষেত্রে ভার্বের কি হবে? টু হবে। আর এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বের পরে নরমালি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি আসে, তাহলে ভার্বের সাথে যুক্ত হয় এস, সরি, ইজ, ওয়াজ, ইজ, ওয়াজ, এগুলো অক্সিলারি হিসেবে সিঙ্গুলার অক্সিলারি আসে, কিন্তু এই ক্ষেত্রে প্লুরাল অক্সিলারি আসবে এবং সেটা আর। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে কি বলছে? যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে এটা কি আনরিয়াল না? আমি কোনোদিন পাখি হতে পারবো? মানুষ কোনোদিন পাখি হতে পারে? তো এটা কি আনরিয়াল, ইম্পসিবল ইচ্ছা? এই ধরনের ইচ্ছা যদি কোনো সেন্টেন্সে প্রকাশ পায়, তখন এই যে, আর যদি সেটা ফার্স্ট পারসন দিয়েও হয়, যে পারসন দিয়েই হোক না কেন, সেখানে অক্সিলারি যদি আসে, তাহলে অবশ্যই ওয়্যার হবে, ওয়্যার। সিঙ্গুলার সাবজেক্ট হোক, প্লুরাল সাবজেক্ট হোক, যাই হোক না কেন, ওয়্যার হবে। আর মেইন ভার্ব যদি আসে, তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্বই হবে। তো বেসিক্যালি এগুলা হচ্ছে এই ধরনের আনরিয়াল ইন্টেনশন বা হচ্ছে আনপ্রাগম্যাটিক জিনিসগুলো প্রকাশ সাধারণত ফার্স্ট পারসন অ্যাজ এ সাবজেক্ট হিসেবেই হয়। তো আই এর পরে এখন অনেকে বলতে পারেন যে এখানে কেন ওয়াজ হলো না, কারণ আই এর পরে তো পাস্ট ইনডেফিনিট অক্সিলারি ওয়াজ হবে, সিঙ্গুলার অক্সিলারি হবে। কিন্তু না, এটা ব্যতিক্রম, এক্সেপশনালটা হচ্ছে যে যখন অবাস্তব কোনো কিছু বোঝাবে, অবাস্তব যেটা আসলেই সম্ভব না, সে অনলি সেই সিচুয়েশনের ক্ষেত্রে আই এর পরে ওয়্যার হবে। এছাড়া নর্মাল সিচুয়েশনে ওয়াজই হবে আই এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই তো, তাহলে এটা শেষ করলাম। আজকে হচ্ছে রাইট ফ্রম ভার্বটা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফার্স্ট পার্ট আগে কোনো একটা ক্লাসে ছিল, আজকে সেকেন্ড পার্ট চলতেছে। প্রিপজিশন বাই প্লাস টাইম রিলেটেড অ্যাডভার্ব, টাইম রিলেটেড অ্যাডভার্ব, এমপিটি। আমি শর্টকাট বলছিলাম যে এমপিটি, ম্যানার, প্লেস, টাইম, এমপিটি। তো এখানে টাইম রিলেটেড অ্যাডভার্ব বলা হয়েছে। তো টাইম রিলেটেড অ্যাডভার্ব কি রকম? টাইম রিলেটেড অ্যাডভার্ব হচ্ছে যেটা দিয়ে আর কি সময় মেনশন করে, স্টারডে, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। এখন 2025 চলতেছে, তাহলে 2026 বললেই সেটা কি হয়ে যাবে? একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে। টাইম রিলেটেড অ্যাডভার্ব, সময়, সময় বোঝাতে। আজকে যদি হয় সোমবার, যদি বুধবারের কথা বলে, সেটাও কিন্তু অ্যাডভার্বের মধ্যে হয়ে যায়, টাইম রিলেটেড, সময় বোঝাচ্ছে ওই ওয়ার্ডটা। তো বাইয়ের পরে কোনো সময় বোঝায় এরকম যদি কোনো ওয়ার্ড বসে, দিন, মাস, বছর, সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, বা যে কোনো ধরনের অ্যাডভার্ব, নাও, অলরেডি, এরকম যদি যে কোনো, অলরেডি, সরি অলরেডি না, এটা হচ্ছে প্লেস মানে অবস্থা বোঝাচ্ছে, টাইম বোঝাইতে হবে। বাই প্লাস টাইম রিলেটেড অ্যাডভার্ব, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আহ এটা নরমালি কমপ্লেক্স সেন্টেন্সে আসবে, কারণ দুটো ক্লজ ছাড়া এটা হবে না, মানে একটা ক্লজ ছাড়া। তো সেই ক্ষেত্রে ফিউচার ইন দা ফিউচার পারফেক্ট করতে হবে, ফিউচার পারফেক্ট। যখন সময় রিলেটেড কোনো কিছু বোঝাবে, ফিউচার পারফেক্ট করতে হবে। তাই এক্সাম্পলটা দিলে আরো একটু ক্লিয়ার হবে। যেমন বাই 2026, 26 না, ঠিক, এটা যদি এরকম বলা যায় যে জানুয়ারি, বাই জানুয়ারি, ইলেকশন কমিশনারের ক্ষেত্রে এটা মোস্ট অ্যাপ্লিকেবল, যে বাই জানুয়ারি the EC will have taken all preparations of election, preparation
ইলেকশন তাহলে কি ইলেকশন কমিশনার উনি যদি বর্তমানে এটা এরকম বলে যে বাই জানুয়ারির মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম বা ইলেকশন নেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি কি হয়ে যাবে, শেষ হবে, উইল হ্যাভ টেকেন বা আমরা নিতে পারবো। তো এই এই অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হলো যে যখনই টাইম রিলেটেড বাই প্লাস টাইম রিলেটেড অ্যাডভার্ব বা টাইম রিলেটেড ওয়ার্ড চলে আসবে তখনই সেই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্টে করতে হবে, এটাই হলো কথা। আচ্ছা, তাহলে এই রুলটা শেষ। এটা সাধারণত কোনো একটা সময়সীমার মধ্যে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা প্রস্তুতি শেষ হবে এরকমের সিচুয়েশনের ক্ষেত্রে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। এরপরে হচ্ছে নো সুনার হ্যাড, ধরে এটা কালি শেষ হয়ে গেছে মনে হচ্ছে। নো সুনার হ্যাড scarcely hardly, এই ধরনের কিছু কিছু অ্যাডভার্ব হচ্ছে যদি ইয়াতে আসে, সেন্টেন্সের মধ্যে আসে, আর এটা অবশ্যই হচ্ছে আপনার, এটা অবশ্যই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আসবে। দেন হার্ডলি when, তো এই এই ফরম্যাটটা নো সুনার হ্যাড এইটার ইউজেস তো আমরা অনেকগুলো পাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, অনেক ভাবে বলি, যেতে না যেতেই এটা হয়ে গেল, করতে না করতে এটা হয়ে গেল। যেমন হাজবেন্ড হচ্ছে কারেন্ট ইলেকট্রিক শর্টে লেগে গেছে, সুইচ বন্ধ করতে না করতে ততক্ষণে মারাই গেল লোকটা। খুবই এইটার বাস্তব দিক, মানে এটার ব্যবহারের দিক থেকে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই রুলটা। তো কি বলা হয়েছে এখানে, একটার মধ্যে তিনটা রুলকে আমি কানেক্ট করলাম। নো সুনার হ্যাড স্কার্সলি হার্ডলি, এই জিনিসগুলো সাধারণত সাধারণত না অল টাইম কমপ্লেক্স সেন্টেন্সে আসে, কমপ্লেক্সে। তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা মেইন ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা একাধিকও থাকতে পারে, যাই হোক। তো নো সুনার হ্যাড স্কার্সলি হার্ডলি, এই যে অংশগুলো, এই অংশগুলো এই অংশগুলো সবসময়ই পাস্ট পারফেক্ট হবে, এই অংশগুলো সবসময়ই পাস্ট পারফেক্ট। তাহলে এই অংশগুলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এই হলো স্ট্রাকচারটা। তাহলে এইটুকু যদি মনে রাখতে পারেন, শূন্যস্থান যে পাশেই দেখ না কেন, পাস্ট ইনডিফিনিটের ডান পাশেও যদি শূন্যস্থান দেয় তাহলে পাস্ট ইনডিফিনিট, বাম পাশে শূন্যস্থান দিলে পাস্ট পারফেক্ট, এই তো বিষয়টা। তাহলে এক্সাম্পলটা কি হবে, নো সুনার had reached the station then the train he left। তাহলে এই হলো মূল জিনিস। তাহলে শূন্যস্থানটা কোথায় আসতে পারে, শূন্যস্থানে এই জায়গায় আসতে পারে, আবার শূন্যস্থান এই জায়গায় আসতে পারে, যে পাশেই দিক না কেন। টেকনিকটা কি ছিল, টেকনিকটা ছিল যে নো সুনার হ্যাড স্কার্সলি হার্ডলি, এই অংশগুলোর সাথে সাধারণত পাস্ট পারফেক্ট থাকবে, পরের অংশগুলো নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হোয়েন, হার্ডলি ডট ডট হোয়েন। তাহলে এখানে দুইটা অংশ, এই হোয়েন এর ডান পাশে বা দেন এর ডান পাশে পাস্ট ইনডিফিনিট, বাম পাশে পাস্ট পারফেক্ট। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখার একটা নিনজা টেকনিক। তাহলে আপনারা এই রুলগুলো ভিডিও দেখে দেখে রিপিট করে করে টেনে টেনে দেখবেন। আর হচ্ছে
এখন এই 30 মিনিটের বা 25 মিনিটের ক্লাসে তো বেশি এক্সাম্পল দেওয়া যায় না, একটা দুইটা দেওয়া যায়। আপনারা বই দেখবেন, আমি যা বললাম ঠিকঠাক বললাম কিনা, প্র্যাকটিস করবেন বাসায়, আর সপ্তাহে যে পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষায় নিজেকে টেস্ট করবেন, শেষ। মোটামুটি আমি শেষ করছি। কন্ডিশনাল কন্ডিশনালের কিছু মানে এই রাইট ফ্রম ভার্বের মধ্যে রুল আছে, ওই রুলগুলো আমি কন্ডিশনালের ক্লাস আলাদাভাবে দিয়েই আমি এটা শেষ করছি। তো মোটা দাগে যারা রাইট ফর্মস অফ ভার্বের প্রথম ক্লাসটা করছেন আর এই আজকেরটা যারা করলেন তাদেরকে ইনশাল্লাহ, এবং কন্ডিশনালটা একটু করে নেবেন, ওই একসাথেই তিনটা মিলেই একটা। তো এইগুলো যদি আপনারা কমপ্লিট করে দেখেন ভিডিওগুলো, তাহলে হচ্ছে আপনাদের রাইট ফর্ম ভার্বে কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। তো মোটামুটি আজকে এখানে শেষ করছি। হাজার হাজার রুল পড়ে লাভ নেই, রুল পড়বো কম, শিখবো বেশি, প্র্যাকটিস করবো বেশি, পরীক্ষা দিবেন, মার্কস পাবেন। আমার নিয়ম পড়ে যদি আপনি পরীক্ষার নাম্বার না পান, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার ক্লাস করছি এই টপিকে আমার নাম্বার উঠতেছে না, তাহলে আমি আপনাকে আবার বোঝাবো। বলেন। ভিডিও পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সবগুলো দেখে নিবেন। এই রাইট ফর্ম ভার্ব ভালো করে বুঝতে চাইলে রাইট ফর্ম ভার্বের ফার্স্ট পার্ট আর আজকের সেকেন্ড পার্ট আর কন্ডিশনাল সেন্টেন্সের একটা ক্লাস আছে, এই তিনটে একসাথে দেখলে এটা কমপ্লিট হবে। ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।